প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রবাসী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নিউ ইয়র্কে শুরু হয়েছে ফোবানার 28তম বাংলাদেশ কনভেনশন। চট্টগ্রাম সমিতির নির্বাচনকে ঘিরে ব্রুকলিন সহ নিউ ইয়র্কের বিভিন্ন বাংলাদেশ অধ্যুষিত এলাকায় নির্বাচনী আমেজ। কানেকটিকাটের দুর্বৃত্তের হাতে নিহত মোহাম্মদ কামালের নামাজের জানাজা অনুষ্ঠিত, হত্যাকারীদের ফাঁসির দাবি। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলুন বিস্তারিত খবরে। বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রবাসী প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় এবং বাংলা সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নিউ ইয়র্কে শুরু হয়েছে ফোবানা.org এর 28তম বাংলাদেশ কনভেনশন। কুইন্সেল লাগোরিয়া ম্যারিয়েট হোটেলে 2 দিনের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে বিশিষ্ট আইনজ্ঞ এবং টিভি ব্যক্তিত্ব ডক্টর তুহিন মালিকের নেতৃত্বে আয়োজক ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বেলুন উড়িয়ে সম্মিলিতভাবে এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা তার বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এস.এম. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মজুমদার, ডক্টর এম আদেল মিয়া, তৌহিদুল আনোয়ার খান, ডক্টর আবিদ বাহার, মেসবাউদ্দিন, গিয়াস আহমেদ, মোহাম্মদ এন মজুমদার, মাজিদা আক্তার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথি এবং বিশেষজ্ঞদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল নাচ ও গানের আয়োজন। দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীরা এসব পরিবেশনায় অংশ নেন। সাদেক হোসেন খোকা এবং আমাদের অনেককে নিয়ে সামান্য কথাবার্তার পর্ব রেখেছি। তার আগে যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম সমিতির নির্বাচনকে ঘিরে ব্রুকলিন সহ নিউ ইয়র্কের বিভিন্ন বাংলাদেশ অধ্যুষিত এলাকায় চলছে নির্বাচনী আমেজ। শেষ মুহূর্তে রাজ্যকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় বিস্তারিত রয়েছে রিপোর্টে। যে ভালো দিক যেটা আমি মনে করি, তারা একই প্রশ্ন আমি ওনাদেরকেও করব। তারা মোটামুটি বন্ধুসুলভ আচরণ করছে, আর সবাইকে সবার সাথে কল দিয়ে মোটামুটি ভোট দেওয়ার জন্য সবাইকে বলতেছে, এই আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মানে আমরা যেটা দেখি যে এখানে যে আঞ্চলিক সংগঠন যেগুলো হয়, সংগঠন হওয়ার পরে মোস্ট অফ দ্য মানে সবার একটা মানে অভিযোগ আছে এক ধরনের, মানে অভিযোগের পাশাপাশি ভালো দিকও আছে। আমি অভিযোগের দিকটা বলছি। দেখা যায় যে সংগঠনগুলো সাধারণত বেশিরভাগ সংগঠনই, অনেক আমি নাম বলছি না, অনেক আঞ্চলিক সংগঠন আছে, দেখা যায় প্রেসিডেন্ট সেক্রেটারি দেখা যায় যে 2 দল হয়ে যায় এবং তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে, এটা নিয়েই তারা বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, একেবারে এটা কমন। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এই 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 দ্বন্দ্বটা হয় আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশ রাজনীতি এই আঞ্চলিক সংগঠনের মধ্যে ঢুকে গেছে। তো আমি তো কোনো রাজনীতি করি না, তো কেউ বলতে পারবো না আমি কোনদিন রাজনীতি করছি। এখানে এসে এটা সমিতি আঞ্চলিক সংগঠনগুলো চালাইতে হলে এখানে কোনো রাজনীতির কোনো অবস্থান নেই, এর সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এটা লোকাল সংগঠন, এখানে মনে করতে হবে এখানে কোনো রাজনীতি নেই। যদি রাজনীতি ঢুকে পড়ে তাহলে এই সংগঠনের মধ্যে দলাদলি, কোন দল, হিংসা, বিদ্বেষ এগুলো লেগেই থাকবে। সুতরাং আমি মনে করি আমি যদি এই সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হই ইনশাআল্লাহ, তো আমার এই সংগঠনের মধ্যে কোনো রাজনীতি কোনো থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে আপনারা তো অনেক, মূল উদ্দেশ্যটা কি আপনাদের আঞ্চলিক সংগঠন?
মানে এটা জানি আমরা, তারপর আমি আপনার মুখ থেকে মূল উদ্দেশ্য হলো, প্রথম যে উদ্দেশ্য হলো আমাদের সকল চট্টগ্রামবাসীকে এক করা, এরপর সমিতি মেম্বারদের জন্য কি করতে পারবে এবং কি উপকার আসবে এগুলো আমরা সমিতি মেম্বারদেরকে উপস্থাপন করতে হবে, এবং সমিতি আমাদের সদস্যদের যে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, এটাই আমাদেরকে উপস্থাপন করতে হবে, এবং যাতে করে সমিতিকে সবাই যেন ভালোবাসে, নিজের সংগঠন, মাতৃভূমি সংগঠন হিসেবে, এটাই আমাদেরকে বোঝাতে হবে সকল সদস্যদেরকে। আচ্ছা, এখানে মানে প্রবাসী আঞ্চলিক সংগঠন করার দরকারটা কি, মানে কি জন্য? ধরেন আমরা তো সবাই বাংলাদেশ থেকে আসছি, রাইট? তো দেখা যাচ্ছে শুধু আপনারা না, জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, চট্টগ্রামের এটা আছে, এরকম বিভিন্ন কিশোরগঞ্জ সমিতি, বিভিন্ন গঞ্জের সমিতি, অথবা এলাকার চট্টগ্রাম সমিতি, কুমিল্লা সমিতি, তো এরকম আঞ্চলিক সংগঠন করার প্রয়োজনীয়তাটা কেন? অবশ্যই প্রয়োজন আছে সামনে, কারণ আমাদের যে একটা ভ্রাতৃত্ব বোধ এবং সহমর্মিতা, বিপদে আপদে এক একজনের উপকার, এই যে আজকে একজন লোক কানেক্টিকাটে মারা গেল আমাদের সদস্য, এই যে ওনার জন্য সমিতির পক্ষ থেকে সব কিছু সাহায্য সহযোগিতা করতেছে, এবং আমরা যে অনুষ্ঠানগুলো করি সবাই এসে এক জায়গায় হই, আমাদের আনন্দ করি, এই জন্য সমিতি অবশ্যই প্রয়োজন আমাদের। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি একটু সমিতিটা এখানে করব, যেহেতু আমরা বিদেশে থাকি, আমরা সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, কারণ আমরা অনেকে বিপদে আপদে থাকি। আমাদের এখানে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, প্রত্যেকের সমস্যা আর একটু একটু শেয়ার করতে পারবো, প্রত্যেকের আপদ বিপদে থাকতে পারবো। এইভাবে আমরা যদি সমিতিতে থাকি, আমরা প্রত্যেকের সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারবো। যেমন আজকে যেমন একটা লোক মারা গেল, আমেরিকার যেখানে উত্তর আমেরিকা যেখানেই থাকি না কেন, একজনের কাছে খুব সহজেই আমরা হাত বাড়িয়ে দিতে পারবো। তাছাড়া আমরা আমাদের ঐতিহ্যের কথা যেটা বলছিলাম, আমরা উত্তর আমেরিকাতে আসার পরে আমাদের যে প্রজন্মরা আমেরিকার বাতাসে আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাবে। আমরা যদি এই ধরনের একটা আঞ্চলিক সংগঠনে থাকি, তা আমরা আমাদের এই ঐতিহ্য লালন পালন করলে তারাও আমাদের ঐতিহ্যটা শিক্ষা পাবে। ভবিষ্যতে আমাদের বাংলাদেশিরা যদিও এখানে বরণ করে, তারা বাংলাদেশি হয়ে থাকতে পারবো দূর ভবিষ্যতে। যে কারণে আমরা সমিতিটা খুবই প্রয়োজন। ভবিষ্যতেও 100 বছর পর হলেও তারা বাংলাদেশের পরিচয় হয়ে থাকতে পারবে। এই কারণে সমিতির খুব প্রয়োজন। আচ্ছা, এখন বর্তমানে তারা যে এতদিন ধরে কাজকর্ম পরিচালনা করলো, তারা কিভাবে করলো বলে মনে হচ্ছে? এটার আমার উত্তরে আমি বলবো, এটা আসলে এদের বিচারটা সাধারণ সদস্যদের উপর, কথা বুঝছেন, এটা আমি বলতে চাই না, সদস্যরাই বলতে পারবেন সমিতির জন্য ওনারা 2 বছর কী করেছেন এবং কতটুকু সাহায্য সহযোগিতা সমিতির মেম্বার থেকে করেছেন, এই আর কি। আচ্ছা, তো এখন আপনারা যদি নির্বাচন, প্রথমে যে জিনিসটা আমাদের দরকার, আমরা যে এখানে একটা কম্পিউটার স্কুল আছে, এটা সোমবার চিন্তা ভাবনা করছি, এবং একটা কমিউনিটি সেন্টার খুবই প্রয়োজন চট্টগ্রাম সমিতির জন্য, কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ভাড়া করে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে কমিউনিটি সেন্টার খুবই প্রয়োজন। আর যে জিনিসটা দরকার সেটা হলো একটা খবরস্থান ক্রয় করা, আমাদের যে সদস্য দেশে মারা যাবে, যারা দেশে পাঠাতে হবে না তাদের জন্য। আর যে জিনিসটা দরকার, এটা সদস্যদের একটা আইডি প্রদান করা, সব কিছু কম্পিউটারাইজ করতে হবে। আমার সমিতির কম্পিউটারের মধ্যে কিছুই নাই, সদস্যের ডাটাবেস, অ্যাকাউন্টিং সিস্টেম, এবং যে আরেকটা জিনিস যেটা আমাদের গঠনতন্ত্র আছে, এটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আর একটা নতুন করে আমরা অ্যামেন্ডমেন্ট করতে হবে এটাকে, আরও আমাদের আজ পর্যন্ত নেই। সুন্দর প্রশ্ন আপনার। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিতে চাই। আপনি প্রশ্ন করেছেন যে ওদের ভালো দিক কোনটা। ওদের ভালো দিক এখন আমরা পাই নাই। আমি আজকে ওনাদের ইশতেহারটা পেয়েছি। ইশতেহারটা পেয়ে আমরা বড় হতাশ হলাম যে ওদের উন্নয়নমূলক কোনো কাজ ওখানে নাই, শুধু সমালোচনা ছাড়া। তাদের এই সমালোচনা আমি কুইন্স মিটিংয়ে চ্যালেঞ্জ করেছিলাম, এবং আজ পর্যন্ত সেটার জন্য অপেক্ষা করতেছি যে কোনো আপনার টাইম টিভিতে আসুক, সমিতির অফিসে আসুক, যেখানে আসুক, তারা যে মিথ্যাচার করতেছে ওগুলোর চ্যালেঞ্জ করে আসছি, ওইটার মোকাবেলার জন্য আমরা এখনও প্রস্তুত। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওদেরকে আবারও আহ্বান করছি, আরও একদিন সময় আছে কাল, দেশবাসীকে মিথ্যাচার করে
গোমরা করে রাখার অধিকার তাদের নাই। যে কোনো জায়গাতে আসলে আমি প্রস্তুত তাদের প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আসলে প্রথমে হচ্ছে আমি গতবার ইলেকশন করেছিলাম, লস করেছিলাম, তারপরেও আমি চট্টগ্রামবাসীর সাথে থাকতে চাই। আমি 2 বছর অপেক্ষা করার পরেও চট্টগ্রামবাসীর সাথে আছি এবং থাকব। ধারাবাহিকতায় আমাদের সম্মানিত আজম ভাই 2 বছরে যেগুলো করেছেন আমি ওইটাকে ডবল করতে চাই, এবং আমাদের বন্ধু প্যানেলদেরও সেম উদ্দেশ্য হইতে পারে, বাট ডিফারেন্ট ওয়ে। আমি একই জায়গায় যাব, আমি জ্যাকসন হাইতে যাব, কেউ যাবে বিক্রি ধরে, কেউ যাবে লোকাল রাস্তা ধরে। আমি বিক্রি ধরে যেতে চাই, এক্সপ্রেস ধরে, এটাই মনে করি। আমি ফর এক্সাম্পল 7 বছরে ওনারা যা করতে পারে নাই, আমাদের জনাব আজম সাহেব 2 বছরে ওইটা করে দেখিয়েছে। এটা হচ্ছে ডিফারেন্স, প্লাস পয়েন্ট। একই প্রশ্ন আমি ওনাদেরকে করেছিলাম যে আপনাদের ভালো কোনো দিক আছে কিনা, ওনারা বলছেন। আমি বলতে চাচ্ছি যে ওই প্যানেলের ভালো কোনো দিক আছে কিনা। ওই প্যানেলের যেগুলো আমরা দেখেছি ভালো প্যানেল, ফর এক্সাম্পল ওনারা দিয়ে গেছিল $7,000, এটাকে কাজী আজম পেড করে দিয়েছে। এটাই আমরা কম্বাইন করি। তো পাবলিক চট্টগ্রামবাসী বুঝবে 7,000 টাকাকে যে পেড করে দিয়েছেন, আমরা ওনাদেরকে ফলো করবো। যে ধরেন আপনাদের তো চট্টগ্রাম সমিতি এখানে আছে, আরো বিভিন্ন আঞ্চলিক সমিতিও আছে আমাদের নিয়মে, প্রত্যেকটা জেলারই সমিতি। এক্স্যাক্টলি। তো এরকম আঞ্চলিক সমিতি করার কি প্রয়োজনীয়? ফর এক্সাম্পল আজকে আপনি দেখেছেন আমাদের একজন চট্টগ্রামের ভাই শ্যুট করে কেপিকে মারা গিয়েছেন। এরকম 12 ডেড বডি আমরা পাঠিয়েছি চট্টগ্রাম সমিতির মাধ্যমে, ফ্রি কমপ্লিটলি আমরা বহন করেছি চট্টগ্রাম সমিতি। আগামীতেও আমরা ওই রকম করবো। চট্টগ্রামবাসীর জন্য স্টেট ফেয়ার করেছি আমরা। স্টেট ফেয়ারে আপনারা দেখেছেন 40,000 পিপল ছিল। এইরকম চট্টগ্রাম সমিতি এবং পুরো বাংলাদেশের উন্নয়ন হয়, এই ব্যবস্থা আমরা করব। এই ধরনের যেমন আমাদের জনাব আজম সাহেব, উনি ওটার সাথে জড়িত, মেন স্ট্রিমের সাথে জড়িত, ওটার সাথে আমিও জড়িত, ওনার সাথে মেন স্ট্রিমের সাথেও আমরা জড়িত ইনশাল্লাহ। তো উনি আমাদের ব্রুকল্যান্ড প্রিসনের অফিসিয়াল ট্রেজারার, মেন স্ট্রিম অলরেডি উনি আছেন। তা ওনাদের সাথে আমিও ইনশাল্লাহ আছি, আগামীতেও থাকবো। পরিশেষে আমি আপনাদের সময়, আপনারা যদি আপনারা জয়ী হন আমরা চাই, আপনারা যদি কোনো কারণে পরাজিত হন আপনারা কি এটা মেনে নেবেন? তাদের সাথে কাজ করবেন? আমি ডেফিনেটলি মেনে নেব। গতবার আমি পরাজয় হয়ে মেনে নিয়েছিলাম, এবারেও ইনশাল্লাহ মেনে নেব। আমি সময় টিভির মাধ্যমে চট্টগ্রামবাসীকে বলতে চাই, জিয়া তাহের পরিষদকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। প্রিয় দর্শক, চট্টগ্রাম সমিতির নির্বাচন নিয়ে বিশেষ রিপোর্টটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল বলে আমরা মূল রিপোর্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। রাত 1টায় আমাদের এই রিপোর্টটি পুনর্প্রচার হবে, যেটি প্রকৃত রিপোর্ট ছিল। সেটি দেখবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আমরা। কানেকটিকাটে দুর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি ট্যাক্সি ক্যাব চালক মোহাম্মদ কামালের নামাজের জানাজা শুক্রবার ব্রুকলিনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই জানাজায় চট্টগ্রামবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেয়। উল্লেখ্য, গত বুধবার সকালে কানেকটিকাটের স্ট্যামফোর্ডে যাত্রীবেশী দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরি আঘাতে কামাল নিহত হন। কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, সেখানেই তাকে দাফন করা হবে। বিগত 20 বছর যাবৎ তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জানাজায় আগত কমিউনিটির নেতৃবৃন্দ তার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে। তারা এভাবে একের পর এক বাংলাদেশিদের হত্যায় উদ্বেগ জানান এবং প্রশাসনের কাছে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা তদারকির আহ্বান জানান। এই যে এই ধরনের ঘটনা ঘটতেছে, হ্যাঁ, এটা আমরা এটার প্রতিকার চাই, এটার একটা সঠিক বিচার ব্যবস্থা যেন হয়, এর জন্য আমরা সরকারের কাছে দাবি করতে পারবো। এই জিনিসটা খুব একটা ভালো দিক। আমার কিছু বলার এখন ভাষা নেই, কারণ সে আমার চোখের সামনেই বড় হয়েছে। তো আমি তার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন।
কামাল একজন পরিশ্রমী বিনয়ী ছিলেন এবং কামালের জন্য আপনার সবাই তার রুহের দোয়া মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আজকে আমরা জানাজা পড়তে গিয়েছিলাম সমিতির সবাইকে নিয়ে, আমরা দেখেছি ওনার পরিবারের সাথে বসেছি আমরা, ওনার ওয়াইফ যাচ্ছে সাথে, ওনার 2 বছরের একটা ছেলে আছে উনি যাচ্ছেন, আমরা সাথে ছিলাম। আমরা চট্টগ্রাম সমিতির মাধ্যমে প্রিজন থেকে পারমিশন নিয়ে আমরা এখানে করেছি। তো যেটা আমরা আগেও করেছি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে। তো এই ধারাবাহিকতায় উনিও যাচ্ছে, দেশে যাবে সমিতির পয়সা দিয়ে, প্লাস সমিতি প্রিজন থেকে নিয়ে এইভাবে সবাইকে করা হবে, ইন ফিউচারও করা হবে ইনশাল্লাহ। খুবই ব্যতীত, খুবই মর্মাহত এই ধরনের মৃত্যুর জন্য। এটা খুব অস্বাভাবিক মৃত্যু। আমি আসলে যার ওনার পরিবার এবং দেরকে আল্লাহ যেন শুকরিয়া আদায় করেন, যেন এই মোহাম্মদ কামাল যেন ব্যস্ত নসিব দোয়া করি, আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করে। এবার সিরিয়া ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের জোর করে ধর্মান্তরিত করার এবং বিক্রি করার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে এরই মধ্যে 300 নারীকে আইএস যোদ্ধারা বিক্রি করেছে। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে 3 ইরাকি সেনা মারা গেছেন। তবে কারা এই হামলাটি চালিয়েছে এখনও সেটি জানা যায়নি। পুলক মাহমুদের রিপোর্টে রয়েছে বিস্তারিত। সিরিয়া ও ইরাকে একের পর এক ভূমি দখলের পাশাপাশি এবার দখলকৃত ভূমির অধিবাসে বিভিন্ন বয়সী নারীদের বিক্রি করছে ইসলামিক স্টেট যোদ্ধারা, এমনটাই অভিযোগ উঠেছে। বলা হচ্ছে ইয়াজিদি সম্প্রদায়ের 300 নারীকে এরই মধ্যে বিক্রি করেছে আইএসের যোদ্ধারা। শুধু তাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের নারীদের ধরে এনে ধর্মান্তরিত ও যোদ্ধাদের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। জানা গেছে কোনো এলাকা দখলের পর সেখানকার নারীদের ধর্মান্তরিত এবং সহযোদ্ধাদের কাছে বিক্রি ও বিয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে আলেপ্পো, রাকা আর আল হাসাকা সাবার এলাকায় এসব ঘটনা বেশি ঘটছে। প্রতিটি নারীর জন্য দিতে হচ্ছে $1000 পর্যন্ত। আগস্টের শুরুতে সিনজার ডিস্ট্রিক্টের 1.25 লাখ অধিবাসীকে অবরুদ্ধ করে আইএস যোদ্ধারা, যাদের বেশিরভাগই ইয়াজিদি সম্প্রদায়ের। এদিকে শনিবার সকালে ইরাকের রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেছেন 3 ইরাকি সেনা। এতে আহত হয়েছেন অন্তত 7 জন। আইএস যোদ্ধাদের হাতে 9 ইরাকি সেনার মৃত্যুর একদিন পরই এ ঘটনা ঘটল। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। শনিবার অ্যাস্টোরিয়ার আল আমিন মসজিদ ও মাদ্রাসায় সামার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণী ও বয়সের প্রায় 110 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ইসলামিক সাধারণ জ্ঞান, কেরাত শ্রেণী পরীক্ষার সাফল্যের উপর ভিত্তি করে 70 জন পরীক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও 2 জন ছাত্র চলতি বছর সফলভাবে হেফজ সম্পূর্ণ করেন, তাদেরকেও পুরস্কার হিসেবে ক্রেস্ট ও পাগড়ি দেওয়া হয়। আল আমিন মসজিদের সভাপতি আলহাজ খালিদুর রব, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুল আলম। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি নেবার। ফিরে আসছি শীঘ্রই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে থাকছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর সরওয়ার জাহাঙ্গীর দেশের মুখ উজ্জ্বল করছেন। সমুদ্রে নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর বৃদ্ধ দম্পতিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড।
ডাক্তার মোহাম্মদ মফিদ। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন, আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি ডি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন পোর্ট রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। আমার দক্ষিণ খোলা জানলা, মাঘের অন্তরঙ্গ দুপুর বেলায়, না শোনা গান খুব পুরনো মনে পড়ে যায়, একদম হাওয়া। Amrita Fashion, 7505 37th Avenue, Jackson Heights, New York. পড়েছো শাড়ি, রূপসী নারী, সাজে বাহারি, পায়ে মল, কানে দুল, হাতে কাকন, সুন্দরী তুমি, কেড়েছো দৃষ্টি, ছুঁয়েছো Vasavi Fashion, for every season, every reason. দেশে যখন টাকা পাঠাই তখন আমি সোনালী এক্সচেঞ্জ থেকেই পাঠাই। আমিও তাই। সোনালী এক্সচেঞ্জ সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অর্থ পৌঁছে যায় অতি দ্রুত রাষ্ট্রীয় নিরাপত্তায়। এর মাধ্যমে অর্থ পাঠালে দেশেরও লাভ। সোনালী ব্যাংকের 1200-রও বেশি শাখায় স্পট ক্যাশ এবং ব্যাংক হিসেবে তাৎক্ষণিকভাবে টাকা পৌঁছে যায়। অন্য যে কোনো ব্যাংকেও টাকা পৌঁছে যায় দ্রুত। সোনালী এক্সচেঞ্জের অর্থ যায় বৈধ পথে। সোনালী এক্সচেঞ্জ 20 বছরেরও বেশি সময় ধরে প্রবাসীদের সেবা দিয়ে আসছে। প্রিয় দর্শক, আবারও স্বাগত টাইম নিউজে। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আবারও সংবাদে। বিজ্ঞান গবেষণায় যুক্তরাষ্ট্রে বাংলার মুখ উজ্জ্বল করে চলেছেন বাংলাদেশের বিজ্ঞানী গবেষকরা। নতুন নতুন আবিষ্কারে তারা প্রতিনিয়ত অবদান রেখে চলছেন। তেমনি একজন গবেষকের কথা আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় রয়েছে বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক মেধাবী প্রযুক্তিবিদ বিজ্ঞানী সুনামের সাথে কাজ করছেন, যাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। ডক্টর সরওয়ার জাহাঙ্গীর তাদেরই একজন। আবহমান বাংলার গ্রামেই তিনি বেড়ে উঠেছেন। সেখানে বসেই জাগ্রত হয়েছিল তার বিজ্ঞানী হবার স্বপ্ন। আমাদের স্কুলে সে বৎসর বিজ্ঞান বিভাগ খুলেছে। আমি হাই স্কুলের ছাত্র। তখন আমাদের প্রথম ল্যাবে বলা হলো যে কি করে গাছের ভেতরে পানি যায়, পানি ঢুকে, যে জাইলাম ভেসেলের ভিতর দিয়ে ঢুকে, তা তো আমরা জানি না। বললো যে ইমপেশেন্স বলে একটা প্ল্যান্ট আছে, ওটা আমাদের এখানে পাওয়া যায়, তোমরা যদি কেউ নিয়ে আসতে পারো তাহলে আমরা দেখাতে পারি। আমার শিক্ষক বললেন। এখন আমি কোথা থেকে পাবো? আমার এক বন্ধু বললো যে আমার আত্মীয়ের বাড়িতে আছে। আমরা সাইকেলে 3-4 মাইল দূরে গিয়ে আত্মীয়ের বাড়ি থেকে সেটা নিয়ে আসলাম। পরের দিন ঠিকই হলো, ল্যাবরেটরিতে ওটা আমরা যখন পানিতে ডুবালাম, পানিতে যখন কালার দেওয়া হলো, সেই ম্যাজেন্টা জাতীয় কালার তো সারাটা প্ল্যান্ট জুড়ে চলে গেল উপরে। তখন সে প্ল্যান্ট আবার কাটা হলো
লেন্স দিয়ে দেখা হলো, ও তো সবটা জুড়ে কালার না, কালার বিশেষ একটা অংশ দিয়ে যাচ্ছে, তার নামই হচ্ছে জাইলেম। আমি এটা শিখলাম। এখন আমি তো বাড়ি যখন ফিরে গেলাম, আমার গ্রামের বাড়ি, সেখানে তো লোকজন চাষবাস করছে, গিয়ে দেখি একজন ওই তখন পানি সেচ করছে, বোরো ধানের জমিতে পানি সেচ করছে। সেখানে তার একটা ভেলা আছে, ভেলা দিয়ে সে পানি তুলে এবং পানি ওই বোরো ধানের খেতে ফেলে। আমি বললাম যে এই যে তুমি পানি ফেলো, এটা এই ধান গাছের ভিতরে এটা জাইলেম বলে ভেসেল আছে, তার ভিতর দিয়ে উপরে যায়। ভদ্রলোকের বয়স বড়, আমাকে চেনে, আমার গ্রামের মানুষ, আমাকে সম্মানও করে, লেখাপড়া করি। শুনে বললো যে ভাই রে, আমাকে যদি এমন একটা ধান গাছ যাও যেখানে পানি লাগবে না, আমার জাইলেম ভেসেল দিয়ে জেনে তো লাভ নেই। সেদিন থেকে আমি বুঝলাম যে আসলে লোকজনের জন্য প্রকৃতি নয়, এই প্রকৃতিকে পরিবর্তন করে তার জন্য দিতে হবে যেটা তার জন্য সুবিধাজনক, সে কী করতে পারে। সেদিন থেকে আমার আসলে চোখ খুলে গেল যে নট হোয়াট ইজ ইন হিয়ার, বাট আই হ্যাভ টু গিভ দেম সামথিং দ্যাট ইজ মোর ইজি অ্যান্ড ডুয়েবল। স্কুলের লেখাপড়ার পাঠ শেষ করে আসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই খোঁজ করতে থাকেন গবেষণার জন্য কোথায় যাওয়া যায়। এভাবেই যুক্তরাষ্ট্রে আসা। তিনি বর্তমানে নিউ ইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে অধ্যাপনা করছেন, একই সাথে একটি ক্যাম্পাসে বায়োটেকনোলজি প্রোগ্রামের ডিরেক্টর। 1995 সালে যুক্তরাষ্ট্রে তিনি মলিকুলার বায়োলজির উপর তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্বের বিভিন্ন নামকরা বিজ্ঞান সম্মেলনে তিনি তার অভিজ্ঞতা বিনিময় করেছেন। তার গবেষণার বিভিন্ন বিষয়ের মধ্যে স্ক্রিন ক্যান্সার অন্যতম। সম্প্রতি 5th ওয়ার্ল্ড ডিএনএ অ্যান্ড জিনোম কনফারেন্সে আমন্ত্রিত হয়ে তিনি তার গবেষণা তুলে ধরেন। এবছর এপ্রিলের 25 তারিখ চীনের এই কনফারেন্সে আলোচনার বিষয় ছিল কিভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে মানুষের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ করা যায়। বিশেষ করে অ্যাকুয়াকালচারে বায়োটেকনোলজির ব্যবহার নিয়ে সেখানে বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উল্লেখ্য, ডক্টর সরওয়ার জাহাঙ্গীর এই অ্যাকুয়াকালচার ব্যবহার করে কিভাবে আমেরিকান ইলের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে গবেষণা করছেন। জাপানিদের খাদ্য তালিকায় ইল অত্যন্ত জনপ্রিয়। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ইল আমদানি করে থাকে, যাকে ঘিরে তৈরি হয়েছে মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। ফলে এখন হুমকির মুখে এই প্রজাতি। ডক্টর সরওয়ার জাহাঙ্গীর চেষ্টা করছেন কিভাবে বাঁচানো যায় এই ইল এবং একই সাথে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা হয়, তবে আবারও একই কথা, পরিবেশের যাতে ক্ষতি না হয়। এই মুহূর্তে আমি যে কারণে ইল নিয়ে কাজ করছি, এটা হচ্ছে এই যে এই নেচারে আমেরিকান ইল হ্যাজ ডিপ্লেটেড, উই শুড নট টাচ দিস নেচার। এই যে এখানে ইলের যে এলভারগুলো, তারা যখন এই দিক দিয়ে আসে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, তার ভিতর দিয়ে তারা যখন এই এখানে এই পার্কের ভিতরে ওয়াটারে যখন যায়, তখন সেখানে তারা বড় হয়, সেখান থেকে তারা আবার সমুদ্রে ফিরে যাবে। এই ইলগুলোকে আমরা ধরতে চাই না। আমরা যদি ইল গবেষণার মাধ্যমে উইথ এ নিউ অ্যান্ড নোবেল টেকনিক আমরা যদি এটাকে স্পন করি, রেইজ করি, তারাই ডিম পারবে এবং তারাই আবার বড় হবে, তাহলে আমাদের এই প্রকৃতির একটা ইলও ধরতে হবে না। প্রকৃতির ইল প্রকৃতি থেকে যাবে, তারা আবার নিজেরা সেখানে গ্রো করবে। এর পাশাপাশি তিনি বাংলাদেশের ইলিশ নিয়ে গবেষণা করতে চান, যাতে করে বাঙালির এই প্রিয় জাতীয় মাছ সহজপ্রাপ্য হয় এবং এই প্রজাতি হুমকির মুখে না পড়ে। ভবিষ্যতে আমি চাই বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে এরকম একটা গবেষণা করতে, যেখানে গ্রোথ জিন দিয়ে এটা খুব তাড়াতাড়ি বড় হবে। বাংলাদেশের ইলিশ ছোটো হয়, গ্রোথ জিন দিয়ে ইট ক্যান বি মেড বিগার, এবং উপযুক্ত প্রণালীর মাধ্যমে তার সেই উই ক্যান গেট দ্য ফ্লেভার ফ্রম সেম ফ্লেভার অ্যাজ ইট ইজ ইন দ্য ওয়াইল্ড। বাংলাদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের সম্পর্কে বলেন, তারা সত্যিই মেধাবী এবং পরিশ্রমী, অনেকেই এদেশে পড়াশোনায় খুব ভালো করছে। বাংলাদেশের যে সকল ছাত্র আমার কাছে এসছে, দে ওয়ার ভেরি ট্যালেন্টেড, তারা অত্যন্ত মেধাবী। তারা যদি ইফ দে ওয়ান্ট দে ক্যান ডু থিংস। শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশের বিজ্ঞান চর্চার উন্নয়নে তিনি উদ্যোগ নিয়েছিলেন, যাতে করে নিউ ইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারে সহায়তা নিতে পারে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তার আলোর মুখ দেখেনি।
তবুও নিজ জন্মভূমির জন্য কাজ করার চেষ্টা তিনি চালিয়ে যাবেন বলে জানান এই বিজ্ঞানী। এতগুলো বছর দেশের বাইরে থেকেও দেশের প্রতি মমত্ববোধ তার কমেনি একটুকু। ডক্টর জাহাঙ্গীরের মতো বাঙালিরা বহির্বিশ্বে প্রতিনিয়ত উজ্জ্বল করে চলছেন বাংলার মুখ। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, আপনারা দেখছিলেন বিজ্ঞানী ডক্টর সরোয়ার জাহাঙ্গীরের উপর বিশেষ প্রতিবেদনটি। সমুদ্রে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর এক বৃদ্ধ দম্পতিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। পশ্চিম ফ্লোরিডা উপকূলের সাগরের প্রায় 10 মাইল ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। গত শনিবার তাদের উদ্ধার করে কুলে নিয়ে আসে কোস্টগার্ড। তবে তারা সুস্থ আছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 69 বছর বয়সী বাগুদান মায়োস্কি এবং তার স্ত্রী 61 বছর বয়সী এলিজাবেথ মায়োস্কি ছোট যে নৌকা নিয়ে সাগরে নেমেছিল সেটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তারা দিকভ্রষ্ট হয়ে হারিয়ে যান। পরে তারা লক্ষ্যহীনভাবে সাগরে ভেসে বেড়াতে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রবাসী দেশের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি হোটেলে সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা প্রবাসে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। সেমিনারে উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। প্রকৌশলী ফিরোজ কায়সারের পরিচালনায় এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুনির আহমেদ শাহাবুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাকিবউদ্দিন আহমেদ। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুর রহমান, ডক্টর আলী রেজা খান, আরিফা নুসরাত, মুক্তারুল হক, আব্দুল করিম সুজা প্রমুখ বক্তব্য রাখেন। যৌবন আলী উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক অগ্রপথিক। বাংলাদেশি অভিবাসীদের কল্যাণে যিনি ব্যয় করেছেন যৌবনের বেশিরভাগ সময়। এখন বার্ধক্যে তার পেছনে একটি মুহূর্ত ব্যয় করার সময় নেই কারো। অবহেলা, একাকিত্ব আর কঠিন বাস্তবতার মুখোমুখি এখন যৌবন আলী। জীবনের পরন্ত বেলায় বেঁচে থাকার লড়াইয়ে এখন তার সঙ্গী জ্যাকসন হাইটস মসজিদ প্রাঙ্গণ আর সেখানকার মানুষের একটুকু করুণা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এই প্রবীণের দুর্বিষহ জীবনের খানিকটা তুলে ধরেছেন শিবলি চৌধুরী কায়েস। ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাবু। যৌবন আলী 1984 সালের এক শীতে জাহাজ থেকে বাল্টিমোর বন্দরের বরফ শীতল পানিতে লাফিয়ে পড়ে স্বপ্নের দেশে পাড়ি জমান যিনি ছিলেন প্রবাসী বাংলাদেশিদের একজন আশ্রয়দাতাও। যুক্তরাষ্ট্রে আসা অনেক অভিবাসীদের শেষ নির্ভরতার নামই ছিল টকবগে তরুণ যৌবন, কিন্তু বিধিবাম। সময়ের ব্যবধানে যৌবনের সঙ্গী এখন শুধু বার্ধক্য আর একাকিত্ব। এই সোসাইটির কাছে আপনার প্রত্যাশা কি আসলে? আমাদের আমি আপনার এখন আপনার দুজন আছেন এই কামালের জন্য আমি নাচে কলকান জমিকাতে যা করছি এটা বলি না। যৌবন আলীর যৌবন ভাটার এই সময়ে সুবিধাভোগীরাও নেই তার পাশে। জীবনের পড়ন্ত বেলার এক কঠিন বাস্তবতায় বন্দী যৌবন আলী। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ যৌবন আলী জানান কাউকে ছোট করতে চান না তিনি, নেই কোনো অভিযোগ। টাকা পয়সা বড় কথা না, আমি এমন সময় গেছি আমি ঢাকার মানুষ কোন বরিশালের মানুষ কোন বাসানায় গেছে লই গেছি, শাড়ি বানা দিয়ে এনেছি, জুতা কিনেছি, প্যান্ট কিনেছি, 50 দিনের চাকরি দিতাম। আমাকে ডাকলে আমি আসতাম, টাকা দিতাম। আমি আপনার বড়াই করি না কখনো কাউরের কাছে আমি বলি নেই যে আমি করছি আল্লাহ দেখি। এখানে আমি ছোট ফোলা বাংলাই করছি এখনকার যে প্রেসিডেন্ট, কিন্তু খোঁজ খবর নেয় না। আরে না, আমি ভাত খাইছি দেখছি বই রয়েছে, এক কাপ চা খাইও নি। আপনি আমার ভালো লাগে করবেন, করে আর খারাপ হয়ে যাবে। আমি যে ইয়ে থেকে বেলবি থেকে আইছি 2 মাস পরে, আমি যেখানে ছিলাম সেখানে আমার 3 মাস জমে গেছে, বাকি হয়ে গেছে। হ্যাঁ, বাকি। অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয় কি যৌবন আলীদের এই অবস্থার জন্য দায়ী? এমন প্রশ্নের উত্তর উঠে আসে প্রবাসী নবীন ও প্রবীণদের মুখে। এই দেশে এমন একটা জিনিস, আমাদের দেশের মতো ওই ভালোবাসাটা নাই। আপনার যৌবন ছিল তখন সবাই আত্মীয় ছিল, এখন আর কেউ নাই। আমার ছেলে, আমার মেয়ে আমার জন্য সেটা করতেছেন, আমি যেটা এখন পর্যন্ত আমার মা বাবার জন্য করে যাচ্ছি। অনেক মা বাবার ক্ষেত্রে আমি শুনছি যে ছেলে মেয়েরা তারা কাজে চলে যায়, কারণ যেখানে কাজ করতে হয় বাধ্য, কাজ না করলে সংসার করবে কি করে, তাই তারা সময় দিতে পারে না, মা বাবাকে ভালো ফিল করে না। সেই ক্ষেত্রে এক সময়কার কমিউনিটির মধ্যমণি যৌবন আলীর ঠিকানা এখন রাস্তায়, আর বেঁচে থাকার সম্বল মুসল্লিদের বাড়িয়ে দেওয়া হাত। কিন্তু কেন এমন হলো, উত্তরে যৌবন আলী জানান আপনি কইেন এই কথা, আমরা বলবো না, আপনাকে অক্ষর স্বর্ণের মতো লাগবে। যৌবন আলী ভাইয়া
নাসির আলী পল খান জমিকা মুসলিম সেন্টারে প্রতিষ্ঠিত। এই যে সময়টা বেচারা কষ্ট পাইছে যে করা উচিত ছিল, এটাই করি 2 মিনিট করি। যাদের গড়া পথে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এখন প্রতিষ্ঠিত, তাদের খবর কেউ রাখে না, আর এজন্য দায়ী করা হচ্ছে কমিউনিটি নেতাদের উদাসীনতাকে। এই অবস্থার অবসান চান সংশ্লিষ্টরা। আমি এই কথাটা জিজ্ঞাসা করেন, আপনি সবসময় জবাব করি আমি তাই। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। এবারে খেলার খবর। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজ ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠলেন ওয়ার্ল্ড নাম্বার সার্বিয়ার জোকোভিচ। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারের বিরুদ্ধে তিনি সহজে জয় পান। জোকোভিচ ম্যাচে জেতেন 6-3, 6-2 ও 6-2 গেমে। দিনের অন্য ম্যাচে ব্রিটেনের অ্যান্ডি ম্যারি হারিয়েছেন রাশিয়ার কুদনতেসভকে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রবাসী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নিউ ইয়র্কে শুরু হয়েছে ফোবানার 28তম বাংলাদেশ কনভেনশন। চট্টগ্রাম সমিতির নির্বাচনকে ঘিরে ব্রুকলিন সহ নিউ ইয়র্কের বিভিন্ন বাংলাদেশ অধ্যুষিত এলাকায় নির্বাচনী আমেজ। কানেকটিকাটে দুর্বৃত্তের হাতে নিহত মোহাম্মদ কামালের নামাজের জানাজা অনুষ্ঠিত, হত্যাকারীদের ফাঁসির দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।